আসসালামু আলাইকুম। গত পর্বে মূলত যে বিষয়গুলো আলোচনা করেছি যে খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যগুলো কী কী ছিল এবং কীভাবে সেগুলো নির্বাচিত হয়েছে একের পর এক বিভিন্ন খলিফা এবং খেলাফত রাশিদিনের নির্বাচন প্রক্রিয়া, পাশাপাশি খেলাফত রাশিদিনের যে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ বিভাগের কার্যক্রমগুলো, বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রেও জনগণের সাথে আলাপ আলোচনা করা এবং বিশেষজ্ঞ টিম আইন প্রণয়ন করা, পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, খলিফা নিজে বিচার পর্যন্ত মেনে নেওয়া এবং জনগণের কাছে জবাবদিহিতা করা। অর্থাৎ এই বিষয়গুলো যেগুলো বর্তমানে ডেমোক্রেটিক ভ্যালুস নামে রয়েছে, বিশেষ করে যে অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ন, গভর্নেন্স, সেপারেশন অফ পাওয়ার, রুল অফ ল, অ্যাকাউন্টেবিলিটি, ফ্রি ফেয়ার ক্যাটেবল ইলেকশন, স্ক্রুটিনি, জাস্টিস, হিউম্যান রাইটস, লিবার্টি, ইকুয়ালিটি, ম্যান অ্যান্ড উইমেন রাইটস, ওয়েলফেয়ার, চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, এই যে বিষয়গুলো মূলত রাষ্ট্রগুলোতে মূলত ডেমোক্রেটিক ভ্যালুস নামে রয়েছে, বিশেষ করে মৌলিক উপাদান হিসাবে গণতন্ত্রের বা ডেমোক্রেসির। এখন দেখার বিষয় যে জাতিসংঘের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটি মূলত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেখানে মূলত 2030 সালের মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার কথা রয়েছে। সকল সদস্য রাষ্ট্রগুলো, বিশেষ করে 191টি আনুষ্ঠানিক সদস্য রাষ্ট্র, সকলেই এই বিষয়ে একমত। এখন এই বিষয়ে দেখার চেষ্টা করি যে মূলত যে বিষয়টি নিয়ে গত পর্বে আলোচনা করতেছিলাম, যে মূলত মুসলিম 57টি রাষ্ট্রের মধ্যে মূলত প্রায় 50টি রাষ্ট্রই গণতন্ত্র এবং ডেমোক্রেটিক ভ্যালুসটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রগুলোর মধ্যে চর্চায় রেখেছে। এখন আরব রাষ্ট্রগুলো বিশেষ করে কতটুকু চর্চায় এগিয়েছে, বিশেষ করে আধ্যাত্মিক আবাদত এবং শাসন ব্যবস্থাপনায়, সেই বিষয়টি এখন দেখার চেষ্টা করব। বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে মূলত প্রায় 10টি রাষ্ট্র মুসলিমদের প্রায় মূলত আনুষ্ঠানিকভাবে মূলত অ্যাবসোলিউট মোনার্সি বা কনস্টিটিউশনাল মোনার্সি এই হিসেবে মূলত শাসন কার্য পরিচালনা করে যাচ্ছে। এখন এই রাষ্ট্রগুলোতে মূলত দেখার চেষ্টা করব এবং মূলত সৌদি আরব, বিশেষ করে সৌদি আরবের সংবিধানটুকু পর্যালোচনা করার চেষ্টা করব। এখন মূলত বাহরাইন, ব্রুনাই, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, ওমান, কাতার, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাত, এই 10টি রাষ্ট্র মূলত মুসলিম অ্যাবসোলিউট মোনার্সি এবং মিক্সড মোনার্সি এবং কনস্টিটিউশনাল মোনার্সি, এই তিন ভাগে ভাগ হয়ে মূলত মোনার্সি রয়েছে। এখন কনস্টিটিউশনাল মোনার্সি যেখানে রয়েছে মূলত মালয়েশিয়া, মরক্কো এবং জর্ডান, এখানে মূলত দেখা যাচ্ছে এক প্রকার ব্রিটেনের মতোই সাংবিধানিক রাজতন্ত্র এবং যেখানে এক প্রকার গণতন্ত্র রয়েছে, যেটি এক প্রকার বলা যায় যে ইরানের মতো এক প্রকার নিয়ন্ত্রিত গণতন্ত্র রয়েছে। অর্থাৎ সেখানে মূলত জনগণের অংশগ্রহণের মাধ্যমে, ভোটের মাধ্যমে ক্যাবিনেটের প্রধান, বিশেষ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকে এবং এমপিরা অর্থাৎ কনসালটেটিভ অ্যাসেম্বলি, যেটি মূলত মজলিসে শুরা বা সংসদ, এমপিরা মূলত নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ আইনসভার মূলত আইন প্রণেতারা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে থাকে, যদিও সেখানে মূলত আনুষ্ঠানিকভাবে এরকম রাজনৈতিক দল প্রকাশ্যে মূলত, বিশেষ করে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত এরকম রাজনৈতিক দল নেই বড় আকারে, তবে মূলত সমাবেশ বা মূলত সংগঠনের অংশ হিসাবে মূলত এক প্রকার সংগঠন হিসেবে রাজনৈতিক দল সেখানে রয়েছে, যেটি মূলত এক প্রকার সিভিল সোসাইটির অংশ হিসাবে অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল রয়েছে। প্রায় অনেকগুলো দল রয়েছে প্রতিটি দেশেই, তবে মালয়েশিয়াতে মূলত আনুষ্ঠানিকভাবে দল রয়েছে, রাজনৈতিক দল, বিশেষ করে মরক্কোতে, জর্ডানে অনানুষ্ঠানিক রাজনৈতিক দল রয়েছে। সেখানে মূলত তারা জনগণের ভোটে ইরানের মতো এরকম প্রার্থী হয়, প্রধানমন্ত্রী পদ ইলেকশন হয় এবং প্রাইম মিনিস্টার নির্বাচিত হয় এবং সংসদ সদস্য তারা নির্বাচিত হয়। এবং একই প্রক্রিয়া প্রায় কুয়েতেও, কাতারেও এবং প্রায় বাহরাইনেও, বিশেষ করে কুয়েতেও একই রকমভাবে সেখানে মূলত রাজনৈতিক দল রয়েছে, সংসদ সদস্য রয়েছে, নির্বাচিত হয়ে থাকে। কাতার এবং বাহরাইন সেখানে এবং আরব আমিরাতে মূলত এক প্রকার স্থানীয় সরকার ইলেকশনগুলো মূলত হয়ে থাকে এবং সেখানে মূলত রিপ্রেজেন্টেটিভ রয়েছে এক প্রকার ইরানের মতো গার্ডিয়ান কাউন্সিল সদস্যের মতো এরকম
ভোটের মাধ্যমে এক প্রকার, সেখানে মূলত পরিবারের মধ্য থেকে খলিফা নির্বাচিত হয়ে থাকে বা রাজা নির্বাচিত হয়ে থাকে। রাজা মূলত হেড অফ দ্য স্টেট হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে থাকে, রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে। এখন ব্রুনাই, ওমান এবং সৌদি আরবেতেও একই রকম, মূলত এখানে অ্যাবসোলিউট মনার্সি রয়েছে, যেখানে মূলত জনগণের ভোটে সরাসরি মূলত বিশেষ করে ব্রুনাই, ওমান, সৌদি আরবিয়া, বাহরাইন এবং কাতার, আরব আমিরাত, এখানে মূলত জনগণের ভোটে সরাসরি অংশগ্রহণে সংসদ সদস্য নির্বাচিত হয় না। মূলত বিশেষজ্ঞ টিম এবং রাজা মিলে মূলত এবং সুপ্রিম কোর্ট মিলে মূলত এখানে সংসদ সদস্য প্রার্থী দেওয়া হয়ে থাকে। রিপ্রেজেন্টেটিভদের কনসালটেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ যেটি মূলত মজলিসে শুরা, সেখানে প্রার্থী দেওয়া হয়ে থাকে, সেভাবে নির্বাচিত হয়ে থাকে সংসদ সদস্য। এবং রাজা মূলত পরিবারের সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। এখন মূলত যে বিষয়টি দেখার চেষ্টা করব যে গণতন্ত্রের সাথে বা খেলাফত রাশিদিনের যে বৈশিষ্ট্যগুলো, ডেমোক্রেটিক ভ্যালুস নামে মুসলিম 50টি প্রায় দেশসহ সমস্ত মুসলিম বিশ্ব অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এমনকি জাতিসংঘ পর্যন্ত সকল স্থানেই মূলত ডেমোক্রেটিক ভ্যালুসগুলো অর্থাৎ খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যগুলো যেগুলো বললাম আগে, এগুলো চর্চা করা হচ্ছে। এখন দেখার বিষয় যে মূলত আরব রাষ্ট্রগুলোতে কীভাবে চর্চা করা হচ্ছে সেই বিষয়গুলো উল্লেখ করছি। প্রায় প্রতিটি রাষ্ট্র কোনো যেখানে মূলত উল্লেখ করলাম জর্ডান, মরক্কো, মালয়েশিয়া, সেখানে মূলত রাজনৈতিক দল রয়েছে, ভোটে নির্বাচিত হচ্ছে, এক প্রকার ব্রিটেনের মতোই সাংবিধানিক রাজতন্ত্র এবং গণতন্ত্র রয়েছে। এখন বাকি 7-8টি রাষ্ট্রে মূলত এক প্রকার সরাসরি রাজতন্ত্র রয়েছে, যেখানে এখনও স্থানীয় সরকার ইলেকশন পর্যন্ত হচ্ছে, বাকিগুলো এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এখন মূলত সৌদি আরবের বিষয়টি দেখার চেষ্টা করব, পরীক্ষা নিরীক্ষা সৌদি আরবের সংবিধানটি এবং সেখানকার নির্বাচন প্রক্রিয়াটি কতদূর উন্নতি হয়েছে, অগ্রগতি হয়েছে। এখন আধ্যাত্মিক ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলত বিশেষ করে 5 পিলার অফ ওয়ারশিপ, নামাজ, রোজা, এক আল্লাহর প্রতি ঈমান, ঈদ, কোরবানি এবং হালাল হারাম, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলো যেগুলো আসছে এইগুলো মূলত বড় আকারে সুন্নি ইসলাম হিসেবে চর্চা করতেছে অর্থাৎ, এবং শিয়া ইসলামেরও যেটি মূলত সুন্নি ইসলামের কাছাকাছি বা একই প্রায়, নামে শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী, এই হিসাবে শুধু শিয়া মুসলিম, অর্থাৎ আধ্যাত্মিক ইবাদতের ক্ষেত্রে মূলত পুরাপুরি কোরআন সুন্নাহ মেনেই চর্চা করতেছে এবং এক নম্বর অবস্থানেই রয়েছে এই রাষ্ট্রগুলো। এবং প্রায় 50টি মুসলিম রাষ্ট্রের সাথে যে প্রধান দলটি যে একটি বিষয় থাকে যে মূলত কোরআন সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি মূলত নির্দেশ ছিল যে একটি দল অন্তত থাকতে হবে প্রতিটি রাষ্ট্রেই বা গোটা পৃথিবীতেই, যেন কোরআন সুন্নাহটি প্রকৃতভাবে মানুষের মাঝে প্রচার প্রসারে রাখে, তুলে ধরে এবং চর্চায়ও থাকে, মানুষ যাতে দেখে দেখে শিখতে পারে। সেই ক্ষেত্রে আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রে সুন্নি মুসলিম এবং সুন্নি মুসলিমের প্রায় একই মুসলিম, যেটি শিয়া মুসলিম নামে রয়েছে বা অন্যান্য মুসলিম গোত্র বিভিন্ন নামে রয়েছে, প্রায় মূলত কোরআন সুন্নাহ, নামাজ, রোজার ক্ষেত্রে সুন্নি মুসলিমের যে কাছাকাছি প্রায় সুন্নি শাখাটি রয়েছে যেটি প্রকাশ্যে পড়েছে মূলত এটুকু প্রায় সঠিক রয়েছে, শতভাগই সঠিক রয়েছে, বিশেষ করে আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রে। এবং তাদের সাথে মূলত সামঞ্জস্য রয়েছে, বাকি সকল গোত্রই প্রায় সমানই উন্নত রয়েছে। এই ক্ষেত্রে আধ্যাত্মিক আবাদতের ক্ষেত্রে মূলত বড় ধরনের কোনো ত্রুটি নেই মুসলিমদের। এই ক্ষেত্রে এই দিকটি মূলত এখানেই সীমাবদ্ধ করা যায়, এই বিষয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। যার ফলে এখন দেখার বিষয় যে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনায় কতটুকু উন্নতি ঘটেছে সেটি মূলত প্রধান আলোচ্য বিষয়, যেহেতু আধ্যাত্মিক আবাদতটুকু সঠিক রয়েছে কোরআন সুন্নাহ মেনে, এমনকি শিয়া ইসলাম তাদেরও প্রায় বড় আকারই সঠিক রয়েছে, সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা নেই। সুন্নি ইসলামের কাছাকাছি প্রায় অল্প সামান্য হয়তো কিছু পার্থক্য রয়েছে 2-1টি বিষয়, যেটি মূলত বড় কোনো ধরনের আকীদা মানহাজগত সমস্যা নয়, বিশ্বাসগত বড় ধরনের সমস্যা নেই। এখন যে বিষয়টি দেখার বিষয় সেটি হলো যে সৌদি আরবের মূলত যে রাজতন্ত্রটি রয়েছে সেখানে মূলত কতটুকু খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যটুকু চর্চা হচ্ছে সেই বিষয়টি মূলত এখন পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করব সৌদি আরবের সংবিধান থেকে। মূলত বিশেষ করে সৌদি আরবে মূলত যে বিষয়টি রয়েছে, সৌদি একটি লিখিত সংবিধান রয়েছে
সেখানে মূলত কোরআন সুন্নাহ সৌদি সংবিধানের প্রধান উপাত্ত বিষয়, যেখান থেকে মূলত আইন প্রণয়নের ক্ষেত্রে এবং সংবিধান প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নিয়মকানুন গ্রহণের ক্ষেত্রে সংবিধান এবং আইনের উভয়টি মূলত কোরআন সুন্নাহ মেনে গ্রহণ করা হবে। এবং কোরআন সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী রাসূল, তার সুন্নাহ অর্থাৎ চর্চা এগুলো গ্রহণ করা হবে। বৈশিষ্ট্য এটুকুই মূলত তাদের প্রধান সংবিধানের মূল প্রতিপাদ্য বিষয়। এখন 83টি অনুচ্ছেদ রয়েছে সৌদি সংবিধানে এবং 9টি অধ্যায় রয়েছে। এটি মূলত সৌদি আরবের আনুষ্ঠানিক সংবিধান, যেখানে মূলত যে বিষয়টি উল্লেখ করা হয়েছে 1932 সালে মূলত সৌদি রাজতন্ত্রটি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মূলত সৌদি আরব একটি মূলত নিরঙ্কুশ রাজতন্ত্র, অর্থাৎ যেটিকে অ্যাবসোলিউট মনার্সি বলে, এবং সেটির প্রতি মূলত মানুষের, বিশেষ করে সৌদি নাগরিকদের আনুগত্য করতে হবে। এই বিষয়টি সংবিধানে মূলত উল্লেখ রয়েছে এবং সৌদি রাজপরিবারের কথা বিশেষ করে উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজ, তার কথা উল্লেখ রয়েছে এবং তার পরিবারের সদস্যদের প্রতি, পুত্র সন্তানাতিদের প্রতি মূলত রাজতন্ত্রটির দায়িত্বটি মূলত হস্তান্তর করা হয়েছে। এই বিষয়টি সংবিধানে উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি চর্চা করবে, এই ব্যাপারে রাজপরিবার প্রতিজ্ঞাবদ্ধ, এই ব্যাপারে সংবিধানে উল্লেখ রয়েছে। অর্থাৎ সংবিধানের বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে, আধ্যাত্মিক আবাদতের কথাটি উল্লেখ রয়েছে এবং শাসনতান্ত্রিক কথাগুলো মূলত বিভিন্ন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। যেমন 7 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে, যে সৌদি সরকার মূলত পবিত্র কোরআন এবং নবীজির ঐতিহ্য থেকে ক্ষমতা লাভ করবে। পাশাপাশি 8 নম্বর অনুচ্ছেদে যে বিষয়টি উল্লেখ করেছে যে সৌদি আরব সরকারটি শরীয়ত অনুসারে ন্যায় বিচার করবে, পরামর্শ এবং সমতার ভিত্তিতে পরিচালিত হবে। অর্থাৎ এটুকুই একটি মূলত খেলাফত রাশিদিনের যে বৈশিষ্ট্য, ন্যায় বিচার এবং পরামর্শ করে চলা এবং সকলের সমতার ভিত্তিতে পরিচালিত হবে। এই বিষয়টিও সামাজিক ন্যায় বিচার অর্থাৎ জাস্টিস, এই বিষয়গুলো মূলত খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এবং রাজপরিবার মূলত সমাজের কর্নেল বা মূলত রাজপরিবার মূলত যেটি সিম্বল অফ ইউনিটি, ব্রিটিশ রাজপরিবারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সেই বিষয়টি রয়েছে। এবং রাজা মূলত সৌদি ধর্ম বিভাগের প্রধান এবং শাসন ব্যবস্থারও প্রধান, অর্থাৎ রাষ্ট্রপতির হেড অফ দ্য স্টেট হিসেবে দায়িত্ব পালন করবে সকল বিষয়ের প্রধান হিসেবে, সেই বিষয়গুলো রয়েছে। এবং নাগরিকদের বিভিন্ন দায়িত্ব কর্তব্যের কথা উল্লেখ রয়েছে। যেমন 22 অনুচ্ছেদে রয়েছে ন্যায্য বিজ্ঞানসম্মত পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সাধন করতে হবে। আরও অনেকগুলো বিষয় এরকম অর্থনৈতিক, তারপরে রাষ্ট্রের গুরুদায়িত্ব, অধিকার এবং কর্তব্য বিষয় রয়েছে। যেমন রাষ্ট্রধর্ম ইসলাম এবং মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে দূরে রাখা, এবং ধর্মটি প্রচার করা, রাষ্ট্রের নাগরিকদের প্রতি যত্নবান হওয়া ইত্যাদি বিষয়গুলো মূলত উল্লেখ করা হয়েছে। যেমন পবিত্র ঘরের হেফাজত করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, মানবাধিকার রক্ষা করা, এমনকি কল্যাণ অধিকার, তারপর বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রকৃতি, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর দায়িত্ব কর্তব্য, নাগরিকত্ব, এমনকি পেনাল কোড। তারপর অন্যান্য বিষয় রয়েছে, যেমন রাজকীয় আদালতের কথা বলা হয়েছে, বিচার বিভাগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তারপর অন্যান্য উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো সেখানে রয়েছে, যেমনটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে, নির্বাহী কর্তৃপক্ষ অর্থাৎ এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ বিভাগগুলো রয়েছে।
অর্থাৎ এই বিষয়গুলো মূলত আর্থিক এবং শাসনতান্ত্রিক, বিশেষ করে এক্সিকিউটিভ, জুডিশিয়াল, লেজিসলেটিভ এবং সংবাদপত্র, মিডিয়া, এই বিষয়গুলো, দায়িত্ব, কর্তব্য ইত্যাদি বিষয়গুলো মূলত নিয়মকানুন সকল বিষয়গুলো সেখানে রাজার অধীনে মূলত পরিচালিত হয়ে থাকে। এখন দেখার বিষয় যে সৌদি আরবের প্রতিটি বিষয় যে ডেমোক্রেটিক ভ্যালুসের সাথে মূলত কতটুকু মিলতেছে, খেলাফত রাশিদের বৈশিষ্ট্যগুলোর সাথে কতটুকু মিলতেছে। প্রথমেই দু একটি বিষয় যেটি আগে উল্লেখ করেছি, যেটি মূলত অ্যাবসোলিউট একটি মোনার্সি, যেখানে মূলত কোনো রাজনৈতিক দল নেই বা কোনো জনগণ সরাসরি জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী বা রাজা নির্বাচিত হন না। মূলত আমরা যে বিষয়টি দেখে আসছি যে মূলত রাজা মূলত গভর্নর অনেক সময় মন্ত্রী ইত্যাদি পদগুলোতে বা ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করে থাকে। তারপর মূলত একজন রাজা মারা যাওয়ার পর পরবর্তীতে পরিবারের সদস্যদের মধ্য থেকে আলাপ আলোচনা ভিত্তিতে ভোটের মাধ্যমে মূলত খলিফা নির্বাচিত হয়ে থাকে। এইভাবেই মূলত রাজা নির্বাচিত হয়ে থাকে। এখন যে বিষয়টি দেখার বিষয় যে সৌদি আরবের মূলত যে বিষয়টি মূলত অনুসরণ করেছে, রাজা নির্বাচিত হইতে পরিবার সদস্যদের ভোটে এবং মূলত কিছু গোত্রপতি রয়েছে, গোত্রপতিদের সাথেও আলাপ আলোচনা করা হয়ে থাকে। এখন মূলত সৌদি আরবটি রাজার নেতৃত্বে বা রাজপরিবারের নেতৃত্বে, রাজপরিবারের প্রায় 5-7 সদস্য রয়েছে, তাদের নেতৃত্বে মূলত সৌদি আরব অ্যাডমিনিস্ট্রেশন এবং সামরিক বাহিনী এবং বিশেষ করে কাউন্সিলর রয়েছে, বিভিন্ন গভর্নর রয়েছে, প্রাদেশিক গভর্নর এবং কিছু গোত্রপতি রয়েছে, উপজাতীয় গোত্রপতি রয়েছে। এই মিলেই মূলত তাদের একটি বলা যায় একটি দল বা একটি বহু দলীয় এক দল, যেটি মূলত খেলাফত রাশিদিনেরও বৈশিষ্ট্য, যেখানে দেখা যাচ্ছে একটি প্রাতিষ্ঠানিক একটি দল, যেটি মূলত সৌদি আরবটি 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ তাদের নেতৃত্বে মূলত একটি গ্রুপ বা একটি দল তৈরি হয়েছে, বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূলত সামরিক বাহিনী, এক্সিকিউটিভ, জুডিশিয়াল, লেজিসলেটিভ, মিডিয়া এবং বিভিন্নভাবে দায়িত্ব পালন করতেছে এবং গোত্রপতি রয়েছে এবং কাউন্সিলর ইত্যাদি রয়েছে। যাই হোক, এখন যে বিষয়টি দেখার বিষয় সেটি হলো মূলত যে বিষয়টি তারা অনুসরণ করতেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মূলত দায়িত্ব পালন করেছে প্রেসিডেন্ট হিসেবে বা রাষ্ট্রপতি হিসেবে, হেড অফ দ্য স্টেট হিসেবে। তার পরিবর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাবে নির্বাচিত হয়েছে, বিশেষ করে সরাসরি জনগণের ভোট নেওয়ার প্রয়োজন পড়ে নাই আলী এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো। অর্থাৎ এক প্রকার গোত্রপতিদের ভোটে, দলের সদস্যদের ভোটেই মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হয়ে গেছেন, যেখানে জনগণেরও সম্মতি ছিল গোত্রপতিদের মাধ্যমে। পাশাপাশি উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও মূলত দলের ভোটেই, যেহেতু জনপ্রিয়তা রয়েছে, অটোমেটিক পরোক্ষ ভোটেই মূলত এক প্রকার ভারত এবং পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনের মতোই বা ইরানের যারা হেড অফ দ্য স্টেট অর্থাৎ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ নির্বাচন করা হয়ে থাকে, সেভাবেই মূলত এক প্রকার সৌদি খলিফা বা রাজা নির্বাচিত হয়ে থাকে পরোক্ষ ভোটের মাধ্যমে, যেটি মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিল পড়ে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং এক প্রকার মুআবিয়া এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর চুক্তি, যেটি এক প্রকার আলাপ আলোচনা ভিত্তিতে চুক্তির মাধ্যমে, এরকমভাবেই মূলত এক প্রকার খেলাফত রাশিদিন এই বৈশিষ্ট্যটুকু নিয়েছে। আর যে বিষয়টি করতে সক্ষম হয়েছে, যেহেতু রাষ্ট্রটির নির্বাচন প্রক্রিয়াটির মূল লক্ষ্যই হলো জনগণ যাতে বিক্ষোভ বিদ্রোহ না করে জনগণের অংশগ্রহণে সম্মতিতে, অর্থাৎ পরোক্ষ বা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেভাবেই হোক জনগণ যেন সম্মতি থাকে, মতামত থাকে, জনগণের সমর্থন থাকে, সেইভাবে মূলত শাসন কার্যটি পরিচালনা করতে হবে এবং শাসক শ্রেণী শাসনভার চালিয়ে যাবে, পরিচালনা করে যাবে। এখন মূলত সেখানে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে যেহেতু রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছে, কোনো রাজনৈতিক দল বা সংগঠন এবং আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা কি বিষয় দেখতে পাচ্ছি যে 150 সদস্য জনগণের মূলত সৌদি আরবের পরোক্ষভাবে সদস্য রয়েছে, যারা সার্ভে করার মাধ্যমে সরকারটি কেমন চলছে জনগণের ভোটে নয়। পাশাপাশি সেখানে 30 জন মহিলা রয়েছে, সার্ভে করে থাকে, মন্ত্রিসভাতেও মহিলা রয়েছে। অর্থাৎ অর্থনীতিতে মূলত দেখা যাচ্ছে পাশাপাশি অর্থনীতি উন্নয়নশীল এক প্রকার মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। অর্থাৎ সেখানে জনমত যাচাই করা হয়ে থাকে, সম্পদ বিশেষ করে যেটি মূলত এক প্রকার অর্থ ব্যবস্থাপনার প্রণালী ঘটিয়েছে খলিফা নির্বাচনটি এবং সেখানে মূলত এক প্রকার ভাড়া সিস্টেম, কম কর দিয়ে বা সেভাবেই মূলত এক প্রকার সৌদি আরবে বিভিন্ন ভাতা সিস্টেমের মাধ্যমে, যেখানে সামরিক ভাতা থেকে শুরু করে নাগরিকদের উপগোত্র আর্থিক এবং জীবনমানের সমর্থন রয়েছে এবং কাউন্সিলর একটি অংশ সকলের সমর্থন নির্বাচিত হয়ে যাচ্ছে। সামাজিক যেটি মূলত শাসন নিশ্চিত এবং অর্থনৈতিক বিভাগ এবং অর্থনীতি সরাসরি উন্নয়ন ঘটানো হয়েছে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যার ফলে খেলাফত রাশিদের মত অনুসরণ করছে। আর জনগণকে সেটি পরোক্ষ ভোটের সুযোগ দেওয়া হয়েছে, জনগণ
মতামত দিতে পারতেছে, অংশগ্রহণ করতে পারতেছে, নাগরিকদের মূলত জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পেরেছে। কোনো ইউরোপ আমেরিকায় দলে এবং গণতন্ত্র দলের ভেতর এবং বললেই চলে সরাসরি জনগণের সরকারের মধ্যে জনগণের সমর্থন রয়েছে, অংশ নিচ্ছে এবং এই প্রক্রিয়াগুলো দেখা যাচ্ছে মূলত কাতার থেকে শুরু করে আরব সৌদি আরবেও মূলত জনগণ প্রায় মতামত নেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত গণতন্ত্র সরাসরি অংশ নিতে চায় না উন্নত রাষ্ট্রের মধ্যে। অর্থনীতি মূলত সৌদি আরব থেকে শুরু করে প্রায় কাতার এবং এই সৌদি আরবের ক্ষেত্রে রাজতান্ত্রিক অর্থাৎ জনগণের সম্মতি রয়েছে অর্থনৈতিক সেটি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন যে বিষয়টি দেখার বিষয় সেটি হলো যার ফলে জাতিসংঘের উন্নয়ন দলের ধর্মবিভাগের ভোটে মূলত পরিপূর্ণ সাফল্য অর্জন করেছে। এখন আধ্যাত্মিক এবাদতভাবে দায়িত্ব পালন করার উন্নয়নের পাশাপাশি যার ফলে ব্যবস্থাপনা সেখানে যেহেতু সৌদি রাজা হিসাবে এক এক দেশের এক এক সংবিধান সেই অনুযায়ী সেই গভর্নর মন্ত্রী ক্রাউন প্রিন্স সংবিধান উপরাষ্ট্রপতি তারপর রাষ্ট্রপতির যে বৈশিষ্ট্যটুকু রয়েছে মোটামুটি ভাবে করতেছে বেশ ভালো উন্নতি ঘটিয়েছে এবং দলের মধ্যে দায়িত্ব পালন করতেছে এবং শাসনতান্ত্রিক জনগণের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা যার ফলে অর্থনৈতিক অগ্রগতি ঘটানো খেলাফত রাশিদিনের ক্ষেত্রে যে মূল উন্নয়ন রয়েছে সেটুকু কিছুটা মানদণ্ড যেটি জনগণের জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সেই বিষয়টুকু ব্যর্থ করা হয়নি। যে জনগণ এখন পরিচালনার জন্য বিশেষ করে চাচ্ছে না পাশাপাশি জনগণের দৌড়ানি শুরু হয়ে জনপ্রিয়তা যাচাই করা দিকে এখন জনগণের মতামত যাচাই করা হচ্ছে প্রাথমিকভাবে কতটুকু জনপ্রিয়তা চলতেছে সার্ভের মাধ্যমে যাচাই বাছাই করে অর্থাৎ মূলত স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত চর্চা হচ্ছে। জনগণ এখনো আংশিক সরাসরি নির্বাচনটাকে চাচ্ছে না, যেমনটা সৌদি আরবের ক্ষেত্রে খলিফা নির্বাচিত নির্বাচন প্রক্রিয়াটি অনুষ্ঠিত রাষ্ট্রপতি এটিকে প্রধানমন্ত্রী ডেমোক্রেটিক ভ্যালুসের অংশ বলা যায়। প্রকার একটি গণতন্ত্র বলা যায়। মেয়রের দায়িত্ব পালন প্রাতিষ্ঠানিক গণতন্ত্র না হলে অপ্রাতিষ্ঠানিক একটি মন্ত্রী এবং নির্বাচন প্রক্রিয়া সেখানে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে আবার যেটুকু খেলাফত রাশিদের উপরাষ্ট্রপতি দায়িত্ব পালন করতেছেন। তারপর মূলত তিনি পরিবারের খলিফার চর্চার সাথে মিলতেছে। উত্তরপতিদের আবার যেহেতু বিক্ষোভ বা জনগণের প্রশাসনের সম্মতি রয়েছে তিনি খলিফা, যার ফলে মূলত রাজা হিসেবে নির্বাচিত হয় এবং এখন যদি সরাসরি ভোটে অন্তত ডেমোক্রেটিক ভ্যালুসের মতো প্রধানমন্ত্রী পদে স্ট্যান্ডার্ডকে নির্বাচন করে নিয়ে আসা হয়তো এবং দেশের সদস্য যেটি রয়েছে ওপেন ব্যালট বাক্স এই প্রক্রিয়া তাদের এখন সরাসরি নির্বাচন দিয়ে দেওয়া হয়। সেই দিক থেকে রাজা যেহেতু এরকম ভাবে মেয়র শান্ত রয়েছে সেক্ষেত্রে বলা যায় যে যে দেশের জন্য যে শান্ত মন্ত্রিসভায় সেই অনুযায়ী মূলত সংবিধান সঠিক রয়েছে এবং উপরাষ্ট্রপতি হিসাব পদে পালন করাটুকু এখন যারা দায়িত্ব পালন করে যাচ্ছে মূলত তারপর তিনি পরিবারের সম্পর্কে বলা যাচ্ছে যে খেলাফত রাশিদের বৈশিষ্ট্যের মাধ্যমে পরিবারের ভোটেই মূলত পরিবার থেকে এখানে মূলত রাজা হিসেবে রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করলেন রয়েছে বললে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর মূলত তেমন বড় ধরনের কোনো সমস্যা। এখন অন্য যে বিষয়গুলো দেখার বিষয় সেটুকু হলো এক প্রকার উন্নত গণতান্ত্রিক এবং সাংবিধানিক রাজতন্ত্র এবং গণতন্ত্র চর্চা হচ্ছে, যেটি মূলত অলরেডি শুরু হয়েছে মরক্কোতে, জর্ডানে, এমনকি মালয়েশিয়াতেও রয়েছে। অর্থাৎ যেটি মূলত এক প্রকার ব্রিটেনের মতোই সাংবিধানিক রাজতন্ত্র এবং গণতন্ত্র হয়ে যাবে তখন। সেক্ষেত্রে সমস্যা বড় ধরনের কোনো সমস্যা নেই। জনগণের অর্থাৎ অংশগ্রহণটা নিশ্চিত করলে মূলত বিক্ষোভ বিদ্রোহ বা এই জাতীয় সমস্যাটি থাকে না, যেহেতু জনগণ সকলেই মূলত নির্বাচনে অংশগ্রহণ করছে। এমনকি জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারলে সরকারের প্রধানমন্ত্রী, তাহলে জনগণ আবার পরিবর্তন করতে পারছে 5 বছর 4 বছর বিভিন্ন মেয়াদ পর পর মূলত পরিবর্তন করতে পারতেছে, অন্য একজন দায়িত্ব দিতে পারতেছে। সেই ক্ষেত্রে জনগণের কোনো বিক্ষোভ বিদ্রোহ বা ইত্যাদি সমস্যার তৈরি করার সুযোগ থাকে না, রাষ্ট্রটি শান্তিপূর্ণ থাকে, যেটি একটি মূলত গণতন্ত্রের বৈশিষ্ট্য বা একটি শাসনতন্ত্রের উন্নত শাসনতন্ত্রের বৈশিষ্ট্য বা প্রশিক্ষণ। জনগণ যাতে প্রশিক্ষিত থাকে, নেতৃত্ব শূন্য না হয় এবং বিক্ষোভ বিদ্রোহ ইত্যাদি অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, যেটি মূলত আরব স্প্রিংয়ের মাধ্যমে লিবিয়া, ইরাক, তিউনিসিয়া ইত্যাদি দেশগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এমনকি আফগানিস্তান থেকে শুরু করে এই সিরিয়া, এই সমস্যাগুলো এড়ানোর সুযোগ রয়েছে। এমনকি কিছুদিন আগে দেখা গেল শ্রীলঙ্কাতে বিশৃঙ্খলা, সরকারের পতন ঘটানো হয়েছে বিক্ষোভের মাধ্যমে, ইত্যাদি সমস্যাগুলো এড়ানো যায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটুকু থাকলে, যেটি মূলত ভুটানের মতো এরকম শান্তিপূর্ণভাবে ভবিষ্যতে হয়তো দেখা যাবে রাষ্ট্রগুলো এরকমভাবে গণতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্রের দিকে উন্নতি হচ্ছে, যেটি মূলত প্রক্রিয়া রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনগুলো হচ্ছে, যেহেতু মূলত আগে উল্লেখ করেছি সৌদি আরবের আরও কিছু দায়িত্ব রয়েছে মূলত মুসলিম বিশ্বের, বিশেষ করে মক্কা মদিনা মসজিদের অভিভাবক হিসাবে, যেমনটি সংবিধানে রয়েছে ইসলামটি পৃথিবীতে প্রচার প্রসার করা, দায়িত্ব পালন করা, যেখানে তাদেরকে মূলত আধ্যাত্মিক আপাততের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে অবশ্য
অল্প আকারে পরবর্তী পর্বে আলোচনা করব। যেমন বিভিন্নভাবে তারা অলরেডি বিভিন্ন দেশে মসজিদ মাদ্রাসা বিনিয়োগ করতেছে, এমনকি ধর্মপ্রচারের ক্ষেত্রে বিভিন্ন ধর্মগুরুদের প্রশিক্ষণ দিচ্ছে, এগুলোদের ধর্মপ্রচার করছে। যেমন ভারতের ক্ষেত্রে দেখা যায় ডক্টর জাকির নায়েক, বিখ্যাত একজন ইসলামিক স্কলার, তার অর্থায়ন বড় আকারে আরব থেকে আসে, এমনকি সৌদি আরব থেকেও আসে, যেটি মূলত ভারতবর্ষের মতো এরকম চীনে ইত্যাদিতে এরকম 5-6 লাখ জাকির নায়েক তৈরি করে মূলত আধ্যাত্মিক আপাতটুকু ব্যাপক প্রচার প্রসার করলে স্বাভাবিকভাবেই গোটা পৃথিবীতে এখনও 75% প্রায় যেহেতু প্রকাশ্য মুসলিম, তাদের মধ্যে ব্যাপক আধ্যাত্মিক আপাততে নামাজ রোজা হজ যাকাত অন্তত 5 পিলার বর্শিপটির উন্নতি ঘটবে। এটুকুর উন্নয়ন ঘটাতে হবে। এমনকি এবং শাসন ব্যবস্থার ক্ষেত্রে মূলত গণতন্ত্র যেটি আমেরিকায় চালু হয়েছে, এই গণতন্ত্রকে সমর্থন দিতে হবে। তার জন্য ফাইন্যান্স করতে হবে সৌদি আরব রাষ্ট্রগুলোকে, 10টি আরব রাষ্ট্রকেই, এবং পাশাপাশি এক প্রকার তাদের সাংবিধানিক রাজতন্ত্র এবং গণতন্ত্র যতটুকু উন্নয়ন করা যায়, খেলাফত রাশিদের বৈশিষ্ট্যগুলো বেশি মাত্রায় চর্চা করা যায়, ধারণ করা যায়, ন্যায় ইনসাফ, এই বিষয়গুলোর দিকে তাদের মনোযোগ দিতে হবে। এবং ধাপে ধাপে তার জন্য যেমন ভারত বা চীন বা নেপাল, ভুটান ইত্যাদি রাষ্ট্রগুলো বা ইউরোপ আমেরিকা, সেখানে মূলত দেখা যাচ্ছে এইসব রাষ্ট্রগুলোর রাজনৈতিক দলগুলোকে মুসলিমদের, বিশেষ করে ইউরোপ আমেরিকা, অক্সফোর্ড, কেমব্রিজ ইত্যাদি উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার মাধ্যমে স্কলারশিপ দিয়ে স্টুডেন্ট সেখানে অর্থায়ন করতে হবে। তারপর এইসব দেশগুলোতে, দলগুলোতে যাতে তারা নির্বাচিত হতে পারে, বড় বড় পদে যেতে পারে, এমনকি প্রধানমন্ত্রী প্রার্থী পর্যন্ত হতে পারে। কংগ্রেস হোক আর বিজেপি হোক, সকল দলগুলোতেই তাদের মূলত অর্থায়ন করতে হবে। দেখা যাচ্ছে এমনভাবে অর্থায়ন করলেই মূলত ধীরে ধীরে মূলত এইসব দেশগুলোতেও গণতন্ত্র ব্যবস্থা, খেলাফত রাশিদের যে বৈশিষ্ট্যগুলো চর্চা করতেছে তারা আরও শক্তভাবে, আরও উন্নতভাবে তারা ধারণ করতে পারবে। এমনকি দেখা গেল বিজেপিতে মূলত দেখা গেল যে 50 জন মুসলিম সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাচ্ছে, কংগ্রেসে 50 জন নির্বাচিত হয়ে যাচ্ছে। আরব রাষ্ট্রগুলোর অর্থায়ন নিয়ে তারা মূলত পড়াশোনা থেকে শুরু করে রাজনৈতিক দলে ভূমিকা পালন করতে পারবে, যেখানে মূলত দেখা যাবে ডেমোক্রেটিক যে ভ্যালুসগুলো, যেগুলো মূলত ন্যায় ইনসাফ এবং আগে উল্লেখ করলাম বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে যে মূলত খেলাফত রাশিদের বৈশিষ্ট্যগুলো ছিল, স্বচ্ছতা, জবাবদিহিতা, এমনকি আইন প্রণয়নের ক্ষেত্রে কীভাবে আরও উন্নত আইন প্রণয়ন করা যায়, যাতে মূলত বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনা 90% মানুষের সম্পত্তি প্রায় 10%-এর কাছে চলে গেছে, ইত্যাদি বিষয়গুলো আরও যাতে জাকাত ব্যবস্থাপনাটি, যেটি মূলত ইসলামেও উৎসাহিত করা হয়েছে, দানকে বড় আকারে উৎসাহিত করা হয়েছে মানুষের বড় ধরনের, অর্থাৎ যে ব্যবস্থাপনাটি আসছে ইসলামের, আগে উল্লেখ করেছি অর্থনীতিতে বিস্তারিত পরবর্তী আলোচনা করবো, যে উৎপাদন করে বন্টন করে দেওয়া যায় মানুষের মাঝে দানের মাধ্যমে বড় আকারে, ব্যবসা বাণিজ্যকে মূলত এবং জ্ঞান বিজ্ঞান এগুলোকে, কর্পোরেট ব্যবস্থাপনাকে মোটামুটি ন্যায় ইনসাফপূর্ণ যৌক্তিক পর্যায়ে রেখে দানকে বড় আকারে দিয়ে মূলত জিডিপি, যেটি $105 ট্রিলিয়ন বর্তমান পৃথিবীতে, এটিকে সুষম বন্টন করে দেওয়া যায় মূলত 1000 কোটি মানুষের মধ্যেই। বর্তমানে যেহেতু প্রায় 800 মতো মানুষ, 850 কোটি মানুষ রয়েছে, এই দিকে মূলত আরব রাষ্ট্রগুলোকে, যেহেতু তাদের অর্থ ব্যবস্থাপনা এখনও মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে উন্নত রয়েছে, এই ব্যাপারে তাদেরকে অর্থায়ন করতে হবে, যেটিও মূলত একটি ধর্মপ্রচারের অংশ। অর্থাৎ যেহেতু কোরআন সুন্নাহ একটি ফুল কোড অফ কন্ডাক্ট অফ লাইফ, আধ্যাত্মিক আপাতত যেরকম প্রচার করা হচ্ছে, 5 পিলার বর্ষির পাশাপাশি নামাজ, রোজা, ঈদ, কোরবানি, হালাল হারাম, হজ, এক আল্লাহ বিশ্বাস, এই বিষয়গুলো প্রচারের পাশাপাশি শাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলত গণতন্ত্র এবং খেলাফত রাশিদের যে বৈশিষ্ট্যগুলো, এইগুলো মূলত উন্নত রাষ্ট্রগুলো সহ অন্যান্য রাষ্ট্রগুলোতে প্রচার প্রসার করতে হবে, তার জন্য অর্থায়ন করতে হবে। এবং এটিও মূলত ইসলাম প্রচারের অংশ, ধর্ম প্রচারের অংশ, যেটি মূলত ইউরোপ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সকল রাষ্ট্রগুলোতেই প্রচার প্রসার করতে হবে, উন্নত ঘটানোর চেষ্টা করতে হবে, যেটি মূলত সৌদি সংবিধানের একটি অনুচ্ছেদই রয়েছে এই বিষয়ে, ধর্মপ্রচারের বিষয়ে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে, যেটি মূলত জাতিসংঘেরও লক্ষ্য, ওআইসি তাদেরও লক্ষ্য, বিশ্ব শান্তির নিরাপত্তা প্রতিষ্ঠা করা। তবেই মূলত একটি বিশ্ব শান্তিপূর্ণ সমাজ বা মুসলিম সাম্রাজ্য, একটি বিশ্ব সরকার বা একটি সরকার এবং একটি বাজেট, একটি রাষ্ট্র, পৃথিবীর রাষ্ট্র গঠন করা সম্ভব হবে, যেখানে মূলত সামরিক বাহিনী, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ধর্মীয় আধ্যাত্মিক শাসন ব্যবস্থাপনা, শান্তি শৃঙ্খলা, পরিবেশ,
এবং মহাকাশ এইগুলো নিরাপত্তা কাজেই নিয়োজিত থাকবে, যেখানে মূলত বন্দুক বা ভারী অস্ত্র, পারমাণবিক অস্ত্র এইসব যুদ্ধ বিগ্রহ করার প্রয়োজন থাকবে না, সময়ই থাকবে না, চিন্তা ভাবনার সুযোগই থাকবে। কারণ ইসরায়েল প্যালেস্তাইন বা ইসরায়েল ইরান ইত্যাদি যুদ্ধের প্রয়োজন পড়বে না, মিডিল ইস্টে সমস্যাও থাকবে না। এমনকি গোটা পৃথিবী মূলত এখন অমুসলিম নামে থাকলেও কিছু 75% নাগরিক বিশ্ব জনগোষ্ঠী, যেখানে মূলত তারা এক আল্লাহ বিশ্বাস করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবী এটিতেও বিশ্বাস করে, এবং কোরআন এবং সুন্নাহ এগুলো আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার আসমানি বাণী, আল্লাহ তাআলার আসমানি কিতাব, এই বিষয়ে তাদের বিশ্বাস রয়েছে, যার ফলে মূলত আল্লাহ বিশ্বাস থাকায় তারা এক প্রকার মুসলিম। এবং চর্চার ক্ষেত্রে শুধু তারা মূলত কসর পদ্ধতির একটি দুর্বল চর্চা করে থাকে মাত্র, সংক্ষিপ্তভাবে মূলত নামাজ, রোজা, ঈদ, কুরবানি এগুলো করে থাকে, যার ফলে এক প্রকার নাগরিকদের, বিশ্ব নাগরিক অর্থাৎ 75% মুসলিমের প্রায় 90%ই এক প্রকার দুর্বল মুসলিম, যার ফলে মূলত বিশ্ব জনগোষ্ঠীকে দ্রুতই ঐক্যবদ্ধ করা, এক রাষ্ট্রে নিয়ে আসা এবং একটি সামাজিকভাবেও একটি ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় প্রায় শান্তিপূর্ণ, সুন্দর এবং উন্নত স্ট্যান্ডার্ডের সহাবস্থা নিশ্চিত করা, আধ্যাত্মিকভাবে এবং শাসনতান্ত্রিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামরিক বেসামরিকভাবে প্রায় কাছাকাছি বিশ্ব জনগোষ্ঠী এসে গেছে। দ্রুতই বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা চূড়ান্তভাবে করা সম্ভব, যেটি জাতিসংঘের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং একটি উন্নত, শান্তিপূর্ণ, ধনী এবং মধ্যবিত্ত এরকম উন্নত একটি অর্থনৈতিক সমাজ এবং একটি মুসলিম বিশ্ব, মুসলিম জাতিগোষ্ঠী, প্রায় 1000 কোটি মানুষই মুসলিম, এবং একটি যাকে বলা যায় এক প্রকার মুসলিম সাম্রাজ্য বা মুসলিম বিশ্ব, যেখানে সকলেই মুসলিম এবং অর্থনৈতিকভাবে সকলেই সমৃদ্ধ, শান্তিপূর্ণ, যেখানে কোনো বিশৃঙ্খলা, যুদ্ধবিগ্রহ নেই, যেটি মূলত খেলাফত রাশিদের বৈশিষ্ট্য ছিল। মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য ইসলামেরও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্ব আধ্যাত্মিক এবং শাসন ব্যবস্থাপনা উভয়ই খেলাফত রাশিদের বৈশিষ্ট্যগুলো বাস্তবায়ন করা, সেই সুযোগ প্রায় এসেছে। এই বিষয়গুলো বিস্তারিত পরবর্তী পর্বে আলোচনা করব, এবং আরও রাষ্ট্রগুলো বা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো আরও কী কী করণীয় হতে পারে, বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধ হলো, প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধ ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত এই পর্বগুলোতে আলোচনা করতেছিলাম, যে শাসন ব্যবস্থাপনার দিকে মূলত মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্ব উভয়ই এক প্রকার মুসলিম বিশ্ব, আধ্যাত্মিক আবাদতের দিক থেকেও মুসলিম, নবীজি কোরআন সুন্নাহর পরিমাণ থাকায় চর্চায় একটু দুর্বলতা থাকা সত্ত্বেও প্রায় মুসলিমদের কাছাকাছি, যেটিকে এক প্রকার আমি খ্রিস্টান বলে থাকি, খ্রিস্টান মাযহাব বলে থাকি, বা খ্রিস্টান গোত্র ইসলামের মূলত এক প্রকার তারাও মুসলিম, কাছাকাছি অবস্থানে এসে গেছে, যার ফলে এখন কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, আপাতত ব্যবস্থাপনায় কীভাবে উন্নতি ঘটানো যায়, মুসলিমদের বিশেষ করে প্রচার প্রশিক্ষণে, ধর্মীয় দাওয়াতি কাজে এবং শাসন ব্যবস্থারও কী উন্নতি ঘটানো যায়, খেলাফত রাশিদের বৈশিষ্ট্যগুলো, ডেমোক্রেটিক ভ্যালুস নামে যেটি চলতেছে, আরও কী উন্নয়ন ঘটানো যায় গোটা পৃথিবীতেই,